আলহাজ মনির হোসেন চেয়ারম্যান, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই। শুধু আপনাদের সামনে বলার জন্য বলছি না, রাজনীতিতে আসার পরে উনি আমাকে একদিন ডেকে নিয়ে গেলেন এবং আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি যে আগামী দিনে তরুণ প্রজন্মের আমরা যারা রয়েছি আমাদেরকে কিভাবে ঐক্যবদ্ধভাবে, যেটা 2020 সালে কথা বলছি, দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বাংলাদেশকে এই সংকট ছিল উনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলনকে সফল করতে হবে। শুরু থেকেই আমরা একসাথে কাজ করে আসছি। তানভীর আহমেদ রবিন ভাই উপস্থিত আছেন, ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা এবং আন্দোলন সংগ্রামের এক অপরিহার্য নাম আলহাজ নজরুল্লাহ নবী সহ থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, মহানগর বিএনপির সদস্য বৃন্দ, যুগ্ম আহ্বায়ক বৃন্দ। আমি একে একে সকলের নাম বললাম না, আমরা সবাইকে চিনি। আমি সময়টা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। প্রিয় নেতৃবৃন্দ, প্রথমে আজকের যে বিষয়, আমাদের যে অনুষ্ঠান, সেটি হচ্ছে সদস্য সংগ্রহ এবং নবায়ন। তো আমি মনে করি অবশ্যই সদস্য সংগ্রহের বিষয়ে সবাই ইতিমধ্যে বলে ফেলেছে, এখানে নতুন করে আর বলার কিছু নাই। তবে আমি একটা শুধু যোগ করতে চাই কথা, শুধু যে আওয়ামী লীগকে বাদ দিতে হবে তা না, এলাকার যারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, অস্ত্রবাজ, যারা কোনো দল করে না, যে কোনো দলের ব্যানার ব্যবহার করে তারা অপকর্ম করে, তারা জনগণকে অত্যাচার নির্যাতন করে, তাদেরকেও কিন্তু আমাদেরকে বেছে বেছে এই সমস্যা। দ্বিতীয় বিষয়, এই যে নবায়নের বিষয়, আমি মনে করি এই সুযোগকে কাজে লাগিয়ে যদি 5 তারিখের পর থেকে আমাদের দলের নাম ব্যবহার করে যারা কেউ যাদের কারণে আজকে আমাদের হয়তো বা কিছুটা বদনামের ভাগিদার হতে হয়, সেই লুটপাটকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন অনৈতিক কাজের সাথে যারা জড়িত, পারলে তাদের সদস্য আর নবায়ন না করে বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি অত্যন্ত ঐতিহাসিক, একটি সুবিধাজনক পর্যায়ে রয়েছে রাজনৈতিক দল হিসেবে বলে আমি মনে করি। আমাদের কারো কাছে এখন ধর্ণা দেওয়ার কিছু নেই, কারো কাছে মাথা নত করার কিছু নেই। একমাত্র বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে। আমরা কারো কাছে উনি হাসিনার মতো পথ দিয়ে ক্ষমতায় আমরা যাচ্ছি না। আমার বিশ্বাস যে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ ধানের শীষে উপরই আস্থা রাখবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ একটি রাজনৈতিক দল হিসেবে এই সংকটকালীন মুহূর্তে, যেখানে আমাদের অর্থনৈতিক ভঙ্গুর দশা, যেখানে আমাদের বৈদেশিক নীতির বিষয়ে অনেক প্রশ্নের সম্মুখীন দেখা দিয়েছে, এমনকি আমাদের মানচিত্রের উপরেও একটা হুমকি আসার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সকল কিছু থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, তাহলে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবশ্যই বিজয়ী করে নিয়ে আসতে হবে এবং শুধু বিজয়ী করে আনলেই হবে না, আমাদেরকে সর্বদা একজন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের ধারক বাহক হিসেবে সবসময় বাংলাদেশের রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিয়ে হলেও যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই আমাদের শহীদ জিয়ার আদর্শের দল। আমরা এটাই শিখেছি, সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এখন নেতৃবৃন্দ, আমি একটু কথা আপনাদেরকে বলতে চাই। আমি আসার আগে দেখছিলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। এটা আমি প্রতিদিনই দেখি, সকাল বেলার সেশনে 2-2.5 ঘন্টার মতো হয়, আবার লাঞ্চের পরে 2-2.5 ঘন্টার মতো হয়। তো ধৈর্য সহকারে এটা দেখার চেষ্টা করি। বিভিন্ন রাজনৈতিক দল, ছোট হোক বড় হোক, তারা কি বলার চেষ্টা করছে এবং আসলে কি ঘটছে সেটা বোঝার চেষ্টা করি। তা আমার যেটা উপলব্ধি যে এই ঐক্যমত্য কমিশন সম্পূর্ণ সময় ক্ষেপণ ছাড়া কোনো কাজই তারা করছে না। এখানে যারা এটার আয়োজক, তাদের মাঝে মধ্যে তাদের কথা শুনলে মনে হয় তারা এক প্রকার রাজনৈতিক দলের নেতাদেরকে আদেশ দিচ্ছে যে এইভাবেই করতে হবে, এইভাবেই ঐক্যমত্য হয়ে গিয়েছে, এটাকেই মেনে নিতে হবে। তারা জানেই না যে আগামী নির্বাচিত সংসদকে এই সমস্ত আইন পাস করলে পরেই এটার কোনো দাম আছে, আর না করে ছুঁড়ে দিনে ফেলে দেয়, তাহলে এটার কোনো দাম নেই।
এটা হলো কি আমাদেরকে সতর্ক থাকতে হবে যে নির্বাচনে পেছানোর ষড়যন্ত্রটা শেষ দিন পর্যন্ত আমি মনে করি থেকে যাবে। যতই কথা দেওয়া হোক, যত বড় মহামানবী বলুক যে অমুক মাসে হবে তমুক মাসে হবে, মহান আল্লাহ তাআলা ছাড়া আমি আপনার উপর বিশ্বাস রাখতে চাই না। নির্বাচনটা হয়ে যাওয়ার পর বুঝবো যে হ্যাঁ নির্বাচনটা অমুক মাসে হবে। কারণ প্রিয় ভাইরা, শেষ করে দিব যেহেতু সময় কম, আরেকটি প্রোগ্রাম আছে, আজ আমরা নামাজেও যাবেন। আপনারা সকলে কিছুদিন আগে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে আপনারা যেভাবে রাজপথে অবস্থান নিয়েছেন, দিনের পর দিন এরকম আন্দোলন নজিরবিহীন, আমরা 40 দিনের উপরে আন্দোলন করেছি, কিন্তু আপনাদের দিকে তো একবারও চোখ তুলে ভূক্ষেপ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তার কি মনে এক ফোঁটা মায়া দেওয়া হয়? অন্যরা তো গেলে সাথে সাথে গেট খুলে তাদের দাবি দেওয়া নেওয়া হয়। আমার দুঃখ কষ্টটা ওই জায়গায়, কারণ কোনোদিনও মেয়র হওয়ার জন্য আমাদের কোনো পরিকল্পনা ছিল। এই রায় পাওয়ার পরে আমি আমাদের নেতার সাথে যখন কথা বলেছি, দেশের বাইরে গিয়েও সভা পরামর্শ করে এসেছি, তখনই সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছে যে শুধুমাত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন করবো, যেহেতু আমরা একটা রায় পেয়েছি, এটা প্রতিষ্ঠা পাক। এদের আন্ডারে আমি কিসের মেয়র, এরা আমাকে কি করতে পারে, কাজ করতে পারে। বরঞ্চ আমাদের টার্গেট আগামী জাতীয় নির্বাচনে আমাদের দলকে বিজয়ী করে আমাদের নেতা উনি প্রধানমন্ত্রী আসনে বসবেন, তারপর নিয়ে আমাদেরকে দায়িত্ব নিবর্তন করে দিবে, যেখানে কাজে লাগাবে, তাহলে বাংলাদেশের উন্নতি হবে। আমি এটা এমনি ওনাকে খুশি করার জন্য বলছি না, বাংলাদেশের উপকার করতে হয়। আমি কি বললাম, উনি কি হলো, আরেকজন কি হলো, আমরা এককভাবে কিচ্ছু করতে পারবো না। আমাদেরকে আমাদের নেতার হাতকে শক্তিশালী করতে হবে। সেই হাতকে আপনারা শক্তিশালী করেছেন। এই সকল কৃতিত্বের দাবিদার যারা মাঠে ছিল, রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, আপনারা আপনাদের এই আন্দোলনের ফলে বাধ্য হয়ে লন্ডনে গিয়ে আমাদের নেতার সাথে বসতে বাধ্য হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে। এবং আমি আরো বলতে চাই, প্রয়োজনে যদি আবারও কোনো তিরিং করে আবারও রাজপথে নেমে এসে বাধ্য করবো আমাদের নেতার সাথে আলাপ আলোচনা করে নির্বাচন সংগ্রাম সফল করবো। আমাদেরকে বাদ দিয়ে সবকিছু করে ফেলবে, 5 বছর থাকবে, 10 বছর থাকবে, বিএনপিকে বলে গণঅভ্যুত্থান করে হটাই দিবে। আশ্চর্য একটা পরিস্থিতি তারা তৈরি করেছিল বিভিন্ন আপনারা যে নতুন যে দলটি হয়েছে এনসিপি, তাদের নেতারা মাঝখানে তো কিছুদিন ভালো ছিল, ইদানিং 2-3 দিন যাবত দেখছি বিভিন্ন জেলা শহরে গেলে তো এমনি উৎসুক জনতা আসে ছবি তোলার জন্য, বিভিন্ন আমাদের অভিজ্ঞতা আছে। ওইটাকে দেখে তারা ভাবছে যে হয়তো কোটি কোটি মানুষ তাদের সাথে চলে আসছে, আপনারা যেটা পারেন নাই সেটা আমরা 17 মিনিট না 8 মিনিটে করে দেখেছি। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বিএনপি অনেক বড় দল, বিএনপি পরের কথা, আমার সামনে আসো, 5 মিনিট দাঁড়াইতে আছি ইনশাআল্লাহ, কারণ আপনারা আমার সাথে আছেন। শেষ আরেকটি কথা বলবো, আজকে আরেকজন নেতা সার্জি সাহেব বললো যে ওরা সাপলা না পাইলে আমরা নাকি ধানের শীষ পাবো। আশ্চর্য সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেজিস্টার একটা পার্টি, দীর্ঘদিন যাবত আমাদের মার্কা ধানের শীষ, সে বিএনপি কে কেন টেনে আনছে বারে বারে? তারা কি বিএনপি কে, তারা নিজেদেরকে কি বিএনপির সমতুল্য ভাবতে চায়? এই কাজটি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভাবে করার চেষ্টা করেছিল, এনসিপি বিএনপি সমান সমান করার একটা অপচেষ্টা করেছিল। আমি তাদেরকে বলবো, বিএনপি যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় নাই। আমাদেরকে আপনারা আন্ডার এস্টিমেট করবেন না। আমরা অত্যন্ত ধৈর্যের সহকারে সেই 5ই আগস্টের পর থেকে অনেক কিছু বলা হয়েছে আমাদের বিরুদ্ধে, আমরা কোনো তেমন কোনো সেটা রিয়াকশন দিলে বা কোনো আমরা প্রতিশোধমূলক আচরণ করি নাই। আমরা ধৈর্য ধরে গণতান্ত্রিক আচরণ করেছি, সবকিছু শুনে নিয়েছি। যদি আমাদের নেতা বলে 10 মিনিটে এই সচিবালয় ঘেরাও দিয়ে সব কটাকে বের করে এই সরকার পতন করতে 15 মিনিটও লাগবে না, আমরা চাই না এই ধরনের কোন পরিস্থিতি তৈরি হোক। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণতন্ত্রে বিশ্বাস করি। আন্দোলন সংগ্রাম আমরা করেছি, হাসিনাকে হটিয়েছি। আগামী দিনে আমরা চাই বাংলাদেশের জনগণ ভোট দিয়ে যাদেরকে রাষ্ট্রক্ষমতা আনবে, এটা কোন নতুন দলকে আনুক, কোনো দুঃখ থাকবে না, কারণ জনগণ ভোট দিয়েছে। যাকে জনগণ ভোট দিয়ে আনবে, আপনারা এইসব ঐক্যমত্য বাদ দিয়ে নির্বাচনটা কিভাবে সুষ্ঠু হবে, কারা রিটার্নিং অফিসার হবে,
কিভাবে গণনা হবে, কিভাবে ফলাফল, এইসব সংস্কার করা উচিত। এইসব সংস্কার হচ্ছে। যাই হোক, আর দীর্ঘ কথা বলবো না, আপনাদের কাছে এই কথাগুলো এই জন্য বললাম, আপনারা রাজপথের যোদ্ধা, বিএনপির মূল শক্তি তৃণমূল, যারা আমাদের নেতার হাতকে শক্তিশালী করে এখন পর্যন্ত বিএনপিকে সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে ধরে রেখেছে। এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম। আমি সর্বোপরি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ দল ধন্যবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র, ওনার প্রতি আমরা বাংলাবাসী কৃতজ্ঞ। যখনই আমরা কোন প্রোগ্রামে ডাকি উনি নির্দ্বিধায় আমাদের আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হন। ডেমরাবাসীকে উনি সম্মান ও শ্রদ্ধা করেন। সেই কারণে আমরা ইউনিয়ন ইসরাক হোসেন নির্বাচিত মেয়র প্রতি আমরা কৃতজ্ঞ। এই পর্যায়ে প্রধান অতিথি বক্তৃতা দিবেন। প্রধান অতিথির বক্তৃতার পূর্বে আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা ডেমরা অঞ্চলের মানুষ, ভাটি অঞ্চলের মানুষ, আন্দোলন সংগ্রামে নির্বাচনে আমরা সর্বোচ্চটা দিয়ে থাকি, কিন্তু আমাদের ডেমরা অঞ্চলের মানুষকে সেইভাবে মূল্যায়ন করা হয় না। আমরা আজকে যিনি প্রধান অতিথি, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব, আমাদের অভিভাবক, আমাদের বিএনপির আজকের অভিভাবক, ওনার কাছে অনুরোধ করব আপনি সেই দিক থেকে খেয়াল রেখে আগামী দিনে যে কমিটিগুলি হবে সেই কমিটিগুলিকে নেতা কর্মীদেরকে মূল্যায়ন করবে। সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা 4 আসনের ধানের শীষের কান্দারে, যিনি আন্দোলন সংগ্রামে এই তরুণদের নেতৃত্ব দিয়েছেন, সংগ্রামকে সফল করেছেন। শহীদ জিয়ার আদর্শের সৈনিক, জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত ঢাকা মহানগরের সংগ্রামী সদস্য সচিব আমাদের প্রিয় অঙ্কের তানভীর আহমেদ রবি দয়া করে বক্তব্যের মাঝখানে কেউ স্লোগান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রাজধানী দেওঘর থানা বিএনপি প্রাথমিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংযোগ আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সকল সভাপতি ও এলাকার অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, সংগ্রামী জননেতা জনাব মনির হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য, ঢাকার সাবেক মেয়র, সাবেক সফল মন্ত্রী, পুরান ঢাকার কৃতি সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার সুযোগ উত্তরসূরি, আমার সহযোদ্ধা স্নেহের ছোট ভাই ঢাকার নির্বাচিত মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত আছেন। যাত্রাবাড়ি কৃতি সন্তান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দীর্ঘ সময় যিনি ঢাকা মহানগরের নেতৃত্ব দিয়েছেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকে আমার বাবার একজন সহকর্মী, সহযোদ্ধা, আমার শ্রদ্ধেয়
এই এলাকার কৃতি সন্তান, যিনি 2018 সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন, সংগ্রামী জননেতা জনাব নবিউল্লাহ নবী আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, যিনি যাত্রাবাড়ি অঞ্চলের ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন। এক সময় এই এলাকায় বেড়ে ওঠা সাবেক ছাত্র নেতা জনাব ফরহাদ হোসেন আমাদের মাঝে উপস্থিত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য, ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আকবর হোসেন ভূঁইয়া নান্টি উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য রাইসুল হাসান হবি, দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন, নুরুল কাদের নাসিম উপস্থিত আছেন। ডেমরা থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, দক্ষিণ বিএনপির সদস্য জনাব আবুল হাশেম উপস্থিত। ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি এবং ডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান উপস্থিত আছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপবিষ্ট আমার সামনে। আমার শ্রদ্ধেয় এলাকার মুরব্বিয়ান এবং আমার যুবক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সময় আসলে অনেক হয়ে গেছে, আমি বক্তব্য খুব বেশি দিব না। সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘ 18 বছর যাবত আমাদের এই অঞ্চলের মানুষ সহ সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের দলের বহু মেধাবী তরুণরা তাদের সরকারি চাকরির বয়স হারিয়েছে। আমাদের অনেক পরিবারের সদস্যরা, দলের নেতাকর্মীরা তাদের ব্যবসা বাণিজ্য হারিয়ে নিঃস্ব হয়েছে। এর পাশাপাশি আমাদের পরিবারের নিজের বাবা মা, ভাই বোন, সন্তানেরা দীর্ঘ সময় মানসিক নির্যাতনের শিকার হয়েছে। ইতিহাস সাক্ষী আছে বাংলাদেশের জনজীবনের ঝুঁকি নিয়ে ভূমিকা রেখেছে। আপনারা অনেকেই এখানে বক্তব্য দিয়েছেন যে আমাদের প্রিয়জনরা মৃত্যুবরণ করেছেন, আমাদের বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান, তাদের জানাজায় আমরা অংশগ্রহণ করতে পারি। দীর্ঘ 18 বছর যাবত এই ডেমরা থানা বিএনপির এবং ওয়ার্ডের এবং ইউনিটের নেতৃবৃন্দ যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে আমরা চিনি। আমরা জানি যে এলাকার কোন নেতা এই 18 বছর যাবত আওয়ামী লীগের সাথে আঘাত করেছে। আমরা একটি কাজ করতে পারি, যদি আমরা দলের সত্যিকার অর্থে দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যদি আদর্শ বুকে ধারণ করে থাকি, আজকের এই পর থেকে এমন হারে নতুন মুখ দেখা যাচ্ছে আমাদের দলের পতাকা কর্মী। 18 বছর আমরা যে ছোটখাটো মিছিল হয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায়। 18 বছর যাবত এত বেঈমান মুনাফিক যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী, যারা দীর্ঘ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ অব্দি জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছেন। সত্যিকার অর্থে আমি আপনি যদি চাই, আমাদের দলে কোন আওয়ামী লীগের দোসর, কোন জাতীয় পার্টির দোসর আমাদের এলাকায় জায়গা পায় না। কিন্তু দেখা গেছে, কিন্তু দেখা যায় সিনিয়র পর্যায়ে নেতৃবৃন্দ ঠিক থাকে, কিন্তু আমাদের থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরা আমাদের কোন সিনিয়র নেতাকে খুশি করতে গিয়ে, দল ভারী করতে গিয়ে আমরা বিভিন্ন ভাবে এই আওয়ামী লীগের দোসর বলেন, এলাকার চান্দাবাজ মাস্তান গুন্ডা বলেন, তাদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এক সময় যারা পূর্বে দলের একজন একজন করে দলের নিবেদিত প্রাণ তৈরি করেছিলেন, আজকে আমরা কি সেইভাবে দলের নিবেদিত প্রাণ
বেছে বেছে আমাদের দলের পতাকা তলে আনবো কিনা, কারণ সেটাই নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী ঠিক আপনাদের মতো করে আগামী দিনে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করবে কিনা। সংগ্রামী নেতৃবৃন্দ বেশি বক্তব্য দেওয়ার এখানে কিছুই নেই। আমাদের এখানে নবীউল্লাহ চাচা উপস্থিত আছেন, সামনে যারা উপস্থিত আছেন, আজকে আমার আপনাদের এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন যিনি এলাকার নেতৃত্ব দিয়েছিলেন, উনি আজকে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু অসুস্থ বোধ করে আজকে উনি আসতে পারেন। আজকে উনিও যদি থাকতেন, ওনারা দুই ভাই যারা একসাথে এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এলাকা এরশাদের জুলুম মুক্ত করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নারী প্রধানমন্ত্রী হিসেবে সর্বপ্রথম প্রধানমন্ত্রী করেছিলেন, তারা এখানে এখনো জীবিত আছে। আমি তাদের কাছে অনুরোধ করব যে আমাদের দলের আপনাদের পরের যে নেতাকর্মীরা আছে তাদেরকে আপনাদের শৃঙ্খলাবদ্ধ করতে হবে, দলের সত্যিকার অর্থে নিবেদিত প্রাণ তৈরি করতে হবে। আগামী দিনের বিএনপির সংগঠনকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে হবে। আমরা 18 বছর যাবত বাংলাদেশের মানুষের ভোটাধিকার আন্দোলন করেছি, এখনো পর্যন্ত আমরা কিন্তু এই ভোটাধিকার তাদের কাছে ফিরিয়ে দিতে পারি। আমরা বিভিন্নভাবে শুনতে পাই অমুক সময় নির্বাচন, তমুক সময় নির্বাচন, কিন্তু এখন পর্যন্ত মানে রোড ম্যাপ সুষ্ঠু নির্বাচনের পর যে অমুক তারিখে নির্বাচন হবে এখন পর্যন্ত কিন্তু শুনতে পাই না। বিভিন্ন ভাবে এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, নির্বাচন যাতে না হয়, নির্বাচন যাতে আরো পেছানো হয়, সেইভাবে কিন্তু কিছু দল এবং সেই আওয়ামী গোষ্ঠীরা কিন্তু কাজ করে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন যারা এক সময় আমাদের দলের শক্তিকে ব্যবহার করে দীর্ঘ সময় তারা এই বাংলাদেশের মাটিতে টিকে ছিল, আজকে তারাই সব বৃহৎ মানে ঐক্যবদ্ধ ভাবে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিএনপির বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। একটি দল আছে যারা আজকে জান্নাতের টিকিট বিক্রি করছে, বিশেষ করে গ্রাম অঞ্চল এলাকায়। যদিও এলাকা এখন আর গ্রাম অঞ্চল বলা যায় না, তারপরও কিছু কিছু ওয়ার্ড আছে যে এখনো ওই এলাকায় চলিতে গেলে বোঝা যায় যে এখনো গ্রামের একটা ছোঁয়া আছে। আপনারা দেখবেন বিশেষ করে ওই এলাকাগুলিতে মসজিদে মসজিদে আর নয়তো বাড়িতে বাড়িতে তাদের মহিলাদেরকে পাঠানো এবং তারা জান্নাতের টিকিটের কথা বলে আমাদের বিরোধিতা করলে জান্নাত আপনারা দিতে পারবেন না। আপনারা শুনেছেন? এবং আরেকটি দল বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখেছে। ব্যক্তিগত ভাবে আমরা, আমি মনে করি আমরা যারা আছি, আমরা তরুণরা যারা আছি, আমরা অত্যন্ত আমরা মনে প্রাণে ভেবেছিলাম যে একটি রাজনৈতিক দল তারা গঠন করেছে, তারা সুন্দর রাজনীতি করেছে, কিন্তু আজকে তারাও এই অল্প 8-9 মাসে তারা যে অপকর্ম করেছে তারা কম করে। তারা বিভিন্ন মন্ত্রণালয় তাদের লোক বসিয়ে বিভিন্নভাবে সুপারিশের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। এগুলো আমরা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি। আজকে তারাই আবার আমাদের প্রতীক নিয়ে কথা বলেছে। 18 বছর যাবৎ যারা ছাত্রলীগের লুঙ্গির দলে ছিল, যারা হালুয়া রুটির অংশীদার ছিল, তারাই আজকে একটি নতুন দল গঠন করেছে এবং তারা বড় বড় কথা বলছে। আমার কাছে একটি 2 টাকার কয়েন আছে বাংলাদেশে, এখানে দেখবেন বড় করে 7টা দেয়া আছে। আপনারা যদি পকেটে থাকে দেখবেন, না নয়তো বাড়িতে গিয়ে দেখবেন বড় করে 7টা আছে। এই 7টাকে তারা প্রতীক হিসাবে নিতে চায়। 7টা তো আমাদের জাতীয় প্রতীক, 7টা তো কোনো দলের প্রতীক হতে পারে। সেইখানে যে জিনিসটাকে একটু আগে বলেছে যে সেখানে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এই যেই যারা আজকে কথা বলছে তাদের দলের প্রধান এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন এবং আজকে এই তাদের এই নতুন দলের প্রধান। নির্বাচন কমিশন তো তারা গঠন করেছে, বিএনপি কি গঠন করেছিল? তাহলে আজকে তারাই বলছে
যে নির্বাচন কমিশনের উপরে তাদের নাকি ভরসা রাখা যায় না। তো নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছেন, আপনাদের দলের প্রধান তিনি গঠন করে দিয়েছেন, আপনি বলছেন তাদের উপরে ভরসা করা যায় না। তাহলে কি আপনার দলের প্রধানের উপরে আপনার কি ভরসা করা যায়? আপনারা বুঝেন নাই মনে বিষয়, মানে আপনি নিজেই আপনার দলের প্রধানকে আপনি বলছেন যে তার উপরে ভরসা করা যায় না। কি একটা অবস্থা! 3-4 দিন আগে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে একটি প্রতিষ্ঠান একটা জরিপ করেছে। জরিপটা আসলে অনেকে বুঝেন নাই। জরিপটা যে আমাদের তরুণরা তাদের ভাবনা নিয়ে জরিপ হয়েছে, কোন ভোটের বিষয়ে জরিপ হয়েছে, যে তারা কাকে পছন্দ করছেন, আগামী দিনে তারা কাকে ভোট দিবেন বা কাকে পছন্দ করছেন। তো দেখা গেছে সেখানে 39% সামথিং আর কি, ধরেন 39% এই তরুণ ভোটাররা তারা ভাবছে যে তারা মনে করছে যে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা গঠন করবেন, বা তারা চায় যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে। আর সেখানে বলা হয়েছে 21% কোথায় যে ওই যারা আপনার জান্নাতের টিকিট বিক্রি করা দল, তাদেরকে বলছে যে 21%, মানে 21% তরুণ তারা মনে করছে যে তারা আগামী দিনে 21% তরুণরা ভোট পাবে আর তাদেরকে পছন্দ করছে। আর যারা এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা একটা সময় নেতৃত্ব দিয়েছে, যারা শেখ হাসিনার মতো মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে শেখ হাসিনা বিক্রি করেছে, তারাই জুলাই আগস্টের চেতনা বিক্রি করে যাচ্ছেন, করেছেন। ঠান্ডা ফিকির করে যারা হাজার হাজার কোটি টাকা খাওয়াচ্ছেন, আজকে তারা কি বলছেন? আজকে তারা বাক্যটি ওনার এই কথাটা গুরুত্ব দিন না। দলে দলে অভিষ্ঠা আরেকটি কথা বলেছে যে তারা বিভিন্ন জেলায় যাচ্ছেন, যেদিকে ভালো দিক আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। তারা যাচ্ছেন এবং সেখানে কিছু লোক সমাগম হচ্ছে। এর পাশাপাশি আপনারা সোশ্যাল মিডিয়া ভাসছে, সেখানে কিছু ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা এখানে কেন আসছেন। একজনকে শোনা যাচ্ছে যে আমরা জামাতের কর্মী, আমরা এসেছি। আগামী দিনে আপনারা নিশ্চিত থাকেন এটি দেখতে পাবেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামাতের 21% আর এনসিপি 16%, কত পার্সেন্ট? 37%। আর বিএনপি কত পার্সেন্ট? 39। আপনাদের ঘুমিয়ে থাকার কোন সুযোগ নাই। যদি আপনারা মনে করে থাকেন যে বিএনপি আগামী নির্বাচনে আপনারা ঘুমায় থাকবেন আর মানুষ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করে ফেলবেন, আপনাদের ভাবার সময় আছে। এর পাশাপাশি 18 বছর যাবত আপনারা খেয়াল করবেন, এলাকার মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে, এলাকার মানুষ আপনাদের পক্ষে দাঁড়িয়েছে। 5ই আগস্টের পর আপনাদেরকে খেয়াল করতে হবে এলাকার মানুষ, সেই মানুষগুলি কি আপনাদের পাশে আছে? মানুষ আপনাদের পাশে আছে, কিন্তু মানুষ আপনাদেরকে পর্যবেক্ষণ করছে। 5ই আগস্টের পর যদি ওই আওয়ামী লীগের মতো যদি আপনার এলাকাবাসীর উপর জুলুম নির্যাতন করেন, যদি ওই আওয়ামী লীগের মতো আপনার এলাকায় চাঁদাবাজি করেন, যদি আপনারা বিচারের নামে অবিচার করেন, যদি মানুষের জমি জমা যারা দখল করছে তাদের সাথে আপনারা থাকেন, যে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে যারা বড় ব্যবসায়ী আছে তাদের ব্যবসার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে মানুষ আপনাদের সাথে থাকবে না। আর যদি 5ই আগস্টের পর থেকে আপনারা মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, যদি মানুষের উপর অত্যাচার নির্যাতন যারা করে তাদেরকে ত্যাগ করেছেন, তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যদি এখানে চাঁদাবাজি বন্ধ করেছেন, তাহলে দলে দলে মানুষ আপনাদের কাছে আসবেন। আমাদের দলের এই কর্মসূচি তারা আপনারা দেখবেন তারা সফল করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, 5ই আগস্টের পর এই থানা থেকে বহু মানুষ আমাদের ঢাকা মহানগর বিএনপি দপ্তর অনেক অভিযোগ জমা দিয়েছে। আপনাদের এটা ভাবার কোন সুযোগ নাই
যে যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আগামী দিনে বিনা বিচারে তারা থানার নেতৃত্বে আসবে এবং পরবর্তীতে ওয়ার্ড বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবেন বা হবেন সেটা আপনাদের চিন্তা করার কোনো প্রকার সুযোগ নেই। যেইভাবে নির্দেশনা দিয়েছেন এলাকায় কোন চাঁদাবাজ মাস্তান মাদক ব্যবসায়ী জমি জমা দখল করেছেন, ব্যবসায়ীদের ক্ষতি করেছেন, এলাকার মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছেন, তাদেরকে আমাদের দলীয় পদে কোনোভাবে আমরা পদ দিতে পারি না। আমরা সেটি বাস্তবায়ন করবো যেটি আমাদের দলীয় প্রধান মনে করে, যদি মানুষের পক্ষে থাকে তাদেরকে আগামী দিনে দলের পদে আমরা তাদেরকে নিয়োগ দেব। এখনো সময় আছে, যদি অন্যায় করে থাকেন তাহলে আপনারা মানুষের কাছে যান, ওই মানুষের কাছে ক্ষমা চান এবং মানুষের পক্ষে কাজ করেন। আমরা চাই আমাদের দলের নেতা কর্মীরা বড় মানুষের পক্ষে কথা বলবে, বড় মানুষের পক্ষে কাজ করবে। আমরা এলাকার চিহ্নিত সন্ত্রাস মাদক ব্যবসায়ী চাঁদাবাজ আমাদের দলে আমরা চাই। এলাকায় যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, যারা আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করছে, ওই যে সুবিধাবাদী যে কর্মীরা, তারা আমাদের দলের কোন নেতা কর্মী, কোন নেতা ছত্রছায়ায় যদি থাকে তাদের বিরুদ্ধে শক্ত সাংগঠনিক ব্যবস্থা। ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে অভিযোগ আমাদের মহানগর দপ্তরে গিয়েছে তাদেরকে অলরেডি আমরা তাদেরকে সতর্ক করেছি। পরবর্তীতে যদি আবার সে একই নেতাদের বিরুদ্ধে কোন অভিযোগ যায় আপনাদের দল থেকে বহিষ্কার করা ছাড়া আমাদের কোন বিভিন্ন দল আমাদের দলের বিরুদ্ধে তারা আজকে কথা বলছে, সেই কথা বলার সুযোগ কতিপয় কয়েকজন নেতা কর্মী তৈরি করে দিচ্ছে। কয়েকজন কতিপয় সুবিধাবাদী নেতার জন্য বা কর্মীর জন্য দলের হাজার হাজার নেতা কর্মী যারা শহীদ হয়েছেন, যারা উপস্থিত হতে পারেনি, তাদের কষ্ট তো বৃথা যেতে পারে না। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা বিচারে প্রায় 7 বছর জেলে বন্দী ছিলেন, গৃহবন্দী ছিলেন, প্রায় 18 বছরের অধিক। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্মম ভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়ে বাধ্য হয়ে তার যিনি আছে প্রবাসে বসে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের কষ্ট বৃথা দিতে পারে না। সব সহকর্মী নেতৃবৃন্দ, এই ব্যথা যদি আপনি নিজের বুকে অনুভব না করেন আপনি বিএনপি কর্মী হতে পারেন না। আপনি এলাকার মানুষের যেই কষ্ট তারা অনুভব করেছে এই 18 বছর, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কষ্ট যদি অনুভব করেন তাহলে আপনি তো অনুভব না করেন আমার দলের কর্মী আপনারা হতে পারেন। আজকে অন্য কথা আমি বলতে চাই না, আজকে আমাদেরকে পরিষ্কার ভাবে বুঝতে হবে যে কারা আমাদের দলের সদস্য হবে আর কারা হবে না। আমাদের থেকে ভালো আপনারাই বুঝে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা চিহ্নিত ওই ধরনের কোন নেতা কোন কর্মীকে আমাদের দলের সদস্য নবায়ন পদা করতে দিবেন না। এবং এখানে আমরা চাই যে নতুন সদস্য সংগ্রহ হোক। এই নতুন কারা? ওই যে চাঁদাবাজরা, ওই মাস্টাররা, ওই যে ওরা যারা নাকি আওয়ামী লীগের সাথে আপনাদেরকে অত্যাচার নির্যাতন করেছেন, তারা আমাদের নতুন সদস্য হবে যারা এলাকার যে রেজিস্ট্রার বলে গিয়েছে, যে এলাকার ভালো পরিবারের অনেক যুবক ভাই বোনেরা আছে, অনেক শিক্ষিত ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, আমাদের অনেক মুরব্বীরা আছেন, তারা কোন দলের সদস্য না, কিন্তু তারা আপনাদের দিকে তাকিয়ে আছেন যে আপনারা কেমন সমাজ ব্যবস্থা এলাকায় আপনারা তৈরি করেন। সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব রফিকুল আলম মজনু এবং আমি তানভীর আহমেদ রবিন আপনাদের সন্তান, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কোন এককভাবে কোন এলাকায় কোন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এলাকায় কোন নাটকবাজি করবে না। এইখানে তাদের দায়িত্ব আছে। তারা কি করবে? তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, এলাকার বিশিষ্ট মুরব্বীরা আছেন, এলাকার অনেক ভালো পরিবারের সদস্যরা আছেন, এলাকাবাসীকে নিয়ে এলাকার সমস্যা সমাধানে কথা বলবে, বসবে, সিদ্ধান্ত নেবে। বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ওই মুরব্বীদেরকে সামনে রেখে ওই সমস্যার সমাধানে কাজ করবে। এটি হচ্ছে তাদের কাজ। কোন থানার সভাপতি সাধারণ সম্পাদক, ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক তারা এলাকায় মাতব্বরি করবে, তাদেরকে সেই ক্ষমতা দেওয়া
সেখানেই পরিবর্তন, সেই পরিবর্তন এলাকায় বাস্তবায়ন করতে হবে। এলাকাবাসী যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে সম্মানিত করবেন, যারা এলাকাবাসীর যারা সামাজিক ভাবে কাজ করেন তাদেরকে আপনাদের সাথে বসে আপনাদের সাথে নিয়ে এলাকাকে কিভাবে শাসন ব্যবস্থা এলাকার মুরব্বীদের মাধ্যমে আপনারা বাস্তবায়ন করবেন সেটি হচ্ছে আপনাদের কাজ। এলাকায় মাতব্বরি করা আপনাদের কাজ না। আপনাদেরকে মাতব্বরি করার জন্য এলাকার সভাপতি সাধারণ সম্পাদক বানানো হয় না। আপনারা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, এলাকার মাতব্বর না। আপনাদেরকে অনুরোধ করব, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই পরীক্ষিত, সবাই ত্যাগী, সবাই জেল জীবনের শিকার হয়েছে। আপনারা আসেন, আমরা সেই আওয়ামী লীগের শাসনামল আর বিএনপির শাসনামল কি হবে আমরা এখন থেকেই সংসদ নির্বাচিত হওয়ার আগে আপনারা উদাহরণ সৃষ্টি করেন, মানুষের দুয়ারে দুয়ারে যান, মানুষের ভালোবাসা অর্জন করেন, মানুষের পক্ষে কথা বলেন, মানুষের পক্ষে দাঁড়ান। জুলুম নির্যাতন আপনাদের দ্বারা যাতে না হয় সেখানে আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, যারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছে তাদেরকে আমাদের দলে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেই নেতা কর্মীরা গোষ্ঠীময় যারা আন্দোলন সংগ্রাম করে গুলির মুখে দাঁড়িয়ে আমাদের দলকে টিকিয়েছিলেন তারাই যথেষ্ট আগামী দিন আমাদের কোন চোর বাটপার সন্ত্রাসী মাদকবাজ আমাদের দল। আগামী নির্বাচনে এই এলাকা বিএনপির ঘাঁটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তার নেতৃত্বে এই এলাকায় ধানের শীষের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির নেতা নবীন নবী, তাদের অনেক কষ্টের ফলে এলাকা আজকে শহরে রূপান্তরিত হয়েছে। এলাকা একটা গ্রাম এলাকা ছিল, এলাকার মানুষ কাঁচা মেরে ওই ড্যামরা রোডে বিশ্ব রোড ছিল আগে, সেখানে উঠতো। তো ভুলে গেছি আমরা, হয়তো আমাদের তরুণরা জানে না, আমাদের দাড়ি পাকা মুরব্বীরা বলতে পারবে। এলাকায় যত উন্নয়ন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে, নেতৃত্বে হয়েছে। সেখানে আজকে এলাকার মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আসেন আমরা এলাকায় ভালো কাজ করি এবং উদাহরণ সৃষ্টি করি, ভালো কাজের উদাহরণ সৃষ্টি করি। প্রিয় নেতৃবৃন্দ, আমি অনেক কথা বলেছি, অনেকক্ষণ ধরে বসে আছেন। আমরা একটি ঐক্যবদ্ধ বিএনপির পরিবার চাই এলাকায়। ধানের শীষ প্রতীক যাকেই দেখে সেই নির্বাচিত হবে। এটা শুধু এলাকার জন্য না, যে এলাকায় হোক, সারা বাংলাদেশের 300টা সিটে 300টা আসনে যাকেই জনাব তারেক রহমান আগামী দিনে নেতৃত্ব দিতে দিবেন সেই ধানের শীষের প্রতীকের জন্য আমাদের ধানের শীষের হয়ে কাজ করতে হবে। কোন ব্যক্তি বিশেষ কার জন্য কাজ করা যায় না, ধানের শীষের জন্য কাজ করতে হবে। এখানে পরীক্ষিতরাই ধানের শীষের প্রতীক পাবে। এখানে যারা বসে আছেন সবাই পরীক্ষিত, সবাই অনেক ত্যাগের স্বীকার করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা কোনো বিভেদ চাই না। যদি বিভেদ করেন এলাকায়, তাহলে ওই যে 37%, কোনটা বলেছি 37%, ওই জামাতের 21 আর ছাত্রলীগের লুঙ্গির তলে যারা লুকিয়েছিল ওই তাদের 16%, ওই 37%কে আপনাদের মোকাবেলা করতে হবে। ঘুমিয়ে থাকার কোন সুযোগ নাই। আমরা ভালো কাজ করি, আমরা ভালো কাজের মাধ্যমে আমরা উদাহরণ সৃষ্টি করব এবং মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে এলাকার ধানের শীষের প্রার্থীকে জয়ী করবে, এটাই আমাদের কাজ। আরেকটি কথা আমি বলতে চাই, আজকে নারীদের ভোট পুরুষদের ভোট থেকে অনেক হারে বেশি। 50%-এর অধিক বাংলাদেশের হিসাবে আজকে নারী ভোটার। আজকে এই এলাকার মহিলা দলকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। আমাদের মহিলা দলে অনেক সম্ভ্রান্ত পরিবারের আমাদের মা বোনেরা আছেন, আমাদের পরিবারের সদস্যরা আছেন, তাদেরকে আপনারা আমাদের দলে অন্তর্ভুক্ত করবেন এবং আমাদের ঘরে ঘরে তাদেরকে যেতে হবে। মানুষের ঘরে ঘরে কিন্তু আমাদের মা বোনেরা যেতে পারে, আমরা যেতে পারি না। আত্মীয় স্বজনের বাড়ির বাইরে আপনারা কি যেতে পারেন? তাহলে আজকে আমাদের মহিলা দলকে ঢেলে সাজানোর সময়। আরেকটি কথা বলতে চাই, এই এলাকায় অনেক পরীক্ষিত ছাত্র দলের নেতা কর্মীরা আছেন। ছাত্র দল বিএনপিতে প্রবেশ করার একটি প্রথম দরজা। সেখানে এলাকার শিক্ষিত তরুণরা যারা আছে
তারা আপনারা ছাত্র দলে অন্তর্ভুক্ত করবেন। আপনারা তাদেরকে বিভিন্নভাবে উদাহরণ সৃষ্টির মাধ্যমে আপনারা তরুণদেরকে আমাদের দলে সদস্য হওয়ার জন্য বিভিন্নভাবে কাজ করবেন, এই প্রত্যাশা আমরা করি। অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আপনাদের সুন্দর জীবন কামনা করে যাতে আমরা একটি ঐক্যবদ্ধ ডেমরা থানা বিএনপি পাই, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ, কারণে জিন্দাবাদ, আমার ডেমরা থানা বিএনপি জিন্দাবাদ। আমি আজকের এই সভা থেকে ডেমরা থানা বিএনপির নতুন সদস্য সংঘ এবং প্রাথমিক সদস্য নবায়নের উদ্বোধন ঘোষণা করছি। ভাই ভাই ওই খেলতেছেন কেন ভাই 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 আছি আছি ভাই